পৃথিবী আসলে কারা চালায়, পৃথিবীর ক্ষমতাধর আসলে কে? আপনি মনে করেন ক্ষমতাটা এইখানে, কিন্তু আসলে ক্ষমতাটা কিন্তু এইখানে। এবং আপনি যেটার পিছনে দৌড়াইতেছেন সেখানে আসলে কিছুই নাই। আপনি দৌড়াইতেছেন ধরেন আমেরিকান প্রেসিডেন্টকে বিরুদ্ধে, কিন্তু আমেরিকান প্রেসিডেন্ট যে হোয়াইট হাউসে থাকে, সে হোয়াইট হাউসে তো সে ভাড়া থাকে, সে চাকরি করে। হোয়াইট হাউস তো সে ওন করে না, হোয়াইট হাউস ওন করে এইখানের কিছু কোম্পানি। এই কোম্পানিগুলোকে তো আমরা চিনি না, এই কর্পোরেশনগুলো কিভাবে কাজ করে, লবি ডিপ স্টেট কিভাবে কাজ করে, ডিপ স্টেট আসলে কি। আজকে আমরা বোঝার চেষ্টা করবো যে ডিপ স্টেটের আসলে স্বার্থ কি, তারা কারা এবং তারা কিভাবে কাজ করে, তাদের প্রায়োরিটি কি, তারা কখন গণহত্যাকে, গাজার গণহত্যাকে সমর্থন করে, কেন তাদের মধ্যে আবার স্বার্থের পরিবর্তন হয় এবং কেন তারা আবার ইউক্রেনে যুদ্ধ চায়, আবার তারা গাজা থেকে যুদ্ধ থেকে সরে আসতে চায়, কখন তারা ইসরায়েলকে ব্যবহার করে বা ইউক্রেনকে ব্যবহার করে, কখন তারা আবার আফগানিস্তান থেকে বের হয়ে আসে এবং কেন। এই কোম্পানিগুলা, যে কোম্পানির মালিকদের মধ্যে কিছু বেশিরভাগই খ্রিস্টান, অল্প কিছু জিউ, বা তারা ফান্ডামেন্টালি অরিজিনাল রোমান, তারা অরিজিনাল রোমানরা। তাদের পরিচয়টা এইটা বড় ইম্পর্টেন্ট না যে তারা জিউ, এটা খুব ইম্পর্টেন্ট কথা। এটা আমরা বারবার ভুল করি মুসলমানরা, আমরা মনে করি ইহুদিরা পৃথিবী চালায়। না, তাদের পরিচয়ের মূল পার্টটা ইহুদি না, তাদের পরিচয়ের মূল পার্টটা তারা রোমান, তারা জায়নিস্ট, যাদের স্বপ্ন পয়সা বানানো, তাদের আগ্রহ পয়সা, তাদের আগ্রহ আমেরিকা না, তাদের আগ্রহ ইসরায়েল না, তাদের আগ্রহ ইহুদিও না, খ্রিস্টানও, তাদের আগ্রহ ক্ষমতা এবং পয়সা। এখন এই ক্ষমতার পয়সার ব্যানার যদি ইসরায়েলের ব্যানারে হয় হইল, আফগানিস্তানের ব্যানারে হয় হইল, ইউক্রেনের ব্যানারে হয় হইল। সো এদের পরিচয় আমরা যে মনে করি ইহুদি অথবা খ্রিস্টান, না, এদের পরিচয় হইল এরা রোমানদের একটা অংশ, যারা পৃথিবীকে শাসন করতে চায়, এক্সপ্লয়েট করতে চায় টাকার জন্য, অর্থের জন্য। তাদের কাছে ইম্পর্টেন্ট হচ্ছে ক্ষমতা এবং অর্থ, তাদের কাছে ইম্পর্টেন্ট কখনো কোনো দেশ বা বাউন্ডারি না। এরা দেশ এবং বাউন্ডারির ঊর্ধ্বে, তারা আমেরিকাকে নিয়ন্ত্রণ করতে পারে। অর্থাৎ পৃথিবীতে একটা ইউনিক অবস্থা তৈরি হইল, যেখানে পৃথিবীর নিয়ন্ত্রণ আর পৃথিবীর সবচেয়ে বড় ইকোনমির হাতে বা সবচেয়ে বড় দেশের হাতে নাই। পৃথিবীর নিয়ন্ত্রণ চলে গেল কতগুলা কোম্পানির কোয়ালিশনের হাতে, যাদের কাছে কোনো বাউন্ডারি নাই, যাদের কোনো পৃথিবীতে কোনো দেশ, কোনো পতাকা, কোনো কিছু কোনো ম্যাটার করে না। তাদের কাছে সারা পৃথিবী হইল একটা খাওয়ার জায়গা, গ্রিডের জায়গা, জেলাসির জায়গা, ইগোর জায়গা। তারা খালি টাকা বোঝে। এই কোম্পানিগুলা, এই ডিপ স্টেট, তারা কোনো থার্ড টেম্পল, ফোর্থ টেম্পল, কাবা শরীফ, মদিনা, পতাকা কিচ্ছু চিনে না। তাদের কাছে মুসলিম, ইসলাম কিছু, হিন্দু কিছু ইম্পর্টেন্ট, তাদের কাছে ইম্পর্টেন্ট হচ্ছে পয়সা। দে ওয়ান্ট টু মেক মানি অ্যাট অল কস্ট। তারা আলটিমেটলি অ্যাকাউন্টেবল তাদের ইনভেস্টরদের কাছে, এবং তাদের সবার আগ্রহ হইল ভাই পয়সা বানাও। এখন পয়সা বানানোর জন্য কি ইউক্রেনিয়ান মারা যাবে না প্যালেস্টিনিয়ান মারা যাবে, এটা নিয়ে দে কুডেন্ট কেয়ারলেস, নাকি সুদানিজরা মারা যাবে, দে কুডেন্ট কেয়ারলেস। খুব ইম্পর্টেন্ট একটা কথা, আপনাকে এদেরকে দেখতে হবে মোরালিটির বাইরে, ভালো খারাপের বাইরে, কারণ তারা মোরালিটি এবং ভালো খারাপের বাইরে চিন্তা করে। তাদের কোনো দেশপ্রেম নাই, তারা কোনো ভালো খারাপ বুঝে না, তারা কোনো পতাকার জন্য লড়ে না। তাদের টার্গেট হইল একটা যুদ্ধ হবে, যুদ্ধর দুই পক্ষ থেকে কেমনে পয়সাটা কামান যায়, কেমনে নেক্সট বেস্ট ডিলটা বের করা যায়। একটা সময় ছিল যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাজ ছিল ব্রিটিশদেরকে বড় করা, খেয়াল করবেন। কিন্তু এখনকার সময় 1980s পর্যন্ত আমেরিকাকে বড় করা এদের একটা গুরুত্বপূর্ণ টার্গেট ছিল, যে আমেরিকাকে বড় করতে হবে, সারা পৃথিবীতে আমেরিকার যেন ডমিনেন্স থাকে। এটা মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স এখনো মনে করে। কিন্তু যারা টেকনোলজি নিয়ে ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, এনভিডিয়া কি আমেরিকাকে নিয়ে চিন্তিত না, ইলন মাস্ক কি আমেরিকাকে নিয়ে চিন্তিত না, তারা আমেরিকাকে নিয়ে চিন্তিত না। তারা সারা পৃথিবীকে একটা বাস্কেট হিসেবে দেখে, যেটা তারা খেয়ে ফেলতে চায়। তারা আমেরিকার প্রতি লয়াল না। তাদের কথা বিশ্বাস করবেন না প্লিজ, তাদের কথা বিশ্বাস করার কোনো কারণ নাই। তারা ইরাকে যুদ্ধ করতে গেছে ইরাককে সুখী করার নামে, যে তারা ইরাকিদেরকে সুখী করবে। আপনি চিন্তা করেন, তারা ইরাকে এবং আফগানিস্তানের মানুষদেরকে সুখী করার নামে বোমা মেরে তাদের সন্তানদেরকে মেরে ফেলছে, এবং তাতে তাদের একটা কোনো সমস্যা হয় নাই। ঘুমাইতে একদিনও ঘুমাইতে তাদের প্রবলেম হয় নাই, কোনো প্রেসিডেন্টের প্রবলেম হয় না। কেন? কারণ প্রত্যেকটা প্রেসিডেন্ট জানে তাকে চাকরি দেওয়া হয়েছে, তার একটা বেতন আছে, তার সাদা টাকা কালো টাকা মিলে একটা টাকা তার কাছে আসে। সো তার একটা কাজ আছে, তাকে একটা কাজ দেওয়া হয়েছে, তাকে অ্যাক্টিং করতে হবে। জেলেনস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট, সে জানে তাকে অ্যাক্টিং করতে হবে, তার একটা কাজ আছে, স্ক্রিপ্ট আছে, সে স্ক্রিপ্টটা পড়ে, সে অ্যাক্টিং করতেছে, সে অ্যাক্টিং করতে থাকবে। এটা একটা WWE রেসলিং। এটাকে আপনি কখনো MMA মনে করবেন না। MMA হচ্ছে রিয়েল কুস্তি, রিয়েল রেসলিং। আর WWE হচ্ছে একটা সাজানো নাটক। এই সাজানো নাটকের সবার একটা স্ক্রিপ্ট আছে, তারা স্ক্রিপ্ট পড়ে অ্যাকর্ডিং টু ডিপ স্টেটস উইশ অ্যান্ড ওয়ান্ট।
সো হোয়াইট হাউস কমপ্লিটলি একটা বাসা যেটা ডিপ স্টেট কিনে রাখছে, ওইখানে তারা ভাড়া দেয় এক একটা প্রেসিডেন্টকে, তারা ভাড়া দেয়, ওরা ভাড়া খাটে, এর বাইরে আর কোনো কিছু নাই। এখানে কোনো মোরালিটির কোনো প্রশ্ন আসতেছে না, এখানে কে ভালো কে খারাপ, রেড ব্লু এগুলো ফালতু আলাপ। আসল কথা হইল কেমনে করে এই কর্পোরেশনগুলা সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে এবং নিয়ন্ত্রণ করতে চায়। চায়না কিন্তু এভাবে অপারেট করে না। চায়নার হুয়াবিতে চাইনিজ গভর্নমেন্ট যা চায় হুয়াবি তার বাইরে কখনো কিছু করতে পারবে না, একদম হুয়াবি বন্ধ হয়ে যাবে। আপনার বিওয়াইডি কখনো চাইনিজ গভর্নমেন্টের বাইরে কিছু করতে পারবে না। আরামকো সৌদি আরবে কখনো কখনো প্রশ্নই আসে না যে তারা সৌদি গভর্নমেন্টের বাইরে কখনো কিছু করতে পারবে। অর্থাৎ এই কোম্পানিগুলার, আরামকো হোক, হুয়াবি হোক, অথবা রাশিয়ার বিগেস্ট কোম্পানিগুলো হোক, এই কোম্পানিগুলা আর কমপ্লিটলি আন্ডার দেয়ার গভর্নমেন্ট। তাদের যে রাষ্ট্রীয় স্বার্থ, সেই স্বার্থকে তার অবশ্যই আপহোল্ড করতে হবে। এমিরাটস কখনো ইউএইর এগেইনস্টে যাইতে পারবে না, প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না, এটা ইম্পসিবল। দিস ইজ হাউ দিস আর স্ট্রাকচার, এবং হিস্টোরিক্যালি এভাবেই স্ট্রাকচারটা ছিল। কিন্তু বর্তমান পৃথিবীতে এসে আমেরিকার ক্ষেত্রে এবং আমেরিকা এবং ইউরোপিয়ানদের ক্ষেত্রে এটা একটা অদ্ভুত অবস্থা সৃষ্টি হয়েছে। অদ্ভুত এই অর্থে যে এই ডিপ স্টেটগুলা বোথ ইউরোপ এবং আমেরিকাকে 100% নিয়ন্ত্রণ করে। আমেরিকার প্রেসিডেন্ট অথবা ইউরোপের ধরেন ইউকের প্রেসিডেন্টের থেকে নেটোকে অনেক বেশি নিয়ন্ত্রণ করে কারা? ডিপ স্টেট। কারণ তাদের গভর্নমেন্ট ডিসেন্ট্রালাইজড, এই গভর্নমেন্টের প্রেসিডেন্ট থেকে শুরু করে যারা আছে সবাইকে কিনে পকেটে ভরে রাখছে কারা? ডিপ স্টেট। ফর এক্সাম্পল জাস্টিন ট্রুডো অথবা ফ্রান্সের ম্যাক্রন 100% ডিপ স্টেটের এজেন্ট। এটার প্রমাণ আমি আস্তে আস্তে সামনে অনেকগুলো 100 একদম, মানে কি বলবো, তাকে স্ক্রিপ্ট দেওয়া হয়, তাকে পয়সা দেওয়া হয়েছে, তোমার কাজ এগুলা বেচা, এগুলা করা, এগুলা বলা, সেগুলা করে, এগুলা বলে, ডান। তার কোনো কাজ নাই। একসময় ফ্রান্সের প্রেসিডেন্টই বলছে ইসরায়েলকে বিনা শর্তে সাপোর্ট দিতে হবে। একসময় আবার ফ্রান্সের ম্যাক্রনকে বলা হয়েছে যে তুমি গিয়া বলবা যে প্যালেস্টাইনকে আমি স্বীকৃতি দিব এবং তুমি নেগোশিয়েট করবা। দিস আর দ্য থিংস দ্যাট আর হ্যাপেনিং। সো আমাদেরকে বুঝতে হবে যে এই কোম্পানিগুলো প্রফিটে চলে, তাদের কাছে প্রফিট ইম্পর্টেন্ট, কিন্তু এই কোম্পানিগুলো কিন্তু সবসময় সব ক্ষেত্রে একমত না। এই কোয়ালিশনের মধ্যে কিন্তু তাদের মধ্যে ইন্টারনাল টেনশন এবং ডিবেট আছে। ফর এক্সাম্পল, মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, দ্য ওয়ে ইট ইজ স্ট্রাকচার্ড, সে সবসময় যুদ্ধ চায়, তার কাছে যে কোনো মূল্যে যুদ্ধ ইম্পর্টেন্ট। কেন? যুদ্ধ মানে অস্ত্র বিক্রি করাই তাদের কাজ। কিন্তু যে টেকনোলজিতে আছে, এনভিডিয়া, অ্যাপেল, নেটফ্লিক্স, মেটা, সে কি সবসময় যুদ্ধ চায়? সে সবসময় যুদ্ধ চায় না। সে কখনো যুদ্ধ চায়, সে কখনো মনে করে স্টেবল থাকলে মানুষের ইকোনমিক ডেভেলপমেন্ট হবে, মানুষের ইকোনমিক ডেভেলপমেন্ট হইলে মানুষ আরও বেশি অনলাইনে কনজিউম করবে। তো সে যখন তার শেয়ার মার্কেট দেখে, সে যখন তার কোম্পানির শেয়ার দেখে, তখন অনেক ক্ষেত্রে বোথ ফিনান্সিয়াল ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স এবং টেকনোলজি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স চিন্তা করতে পারে যে হ্যাঁ, মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স চাচ্ছে যুদ্ধ, কিন্তু আমার মনে হয় যুদ্ধের থেকে আরো ভালো হইলো যদি যুদ্ধটা বন্ধ হয়ে যায়। এবং তারা সবাই ন্যারেটিভকে তাদের পছন্দ মতো কন্ট্রোল করতে চায়। পৃথিবীর সবচেয়ে বড় বড় পত্রিকা এবং পৃথিবীর সবচেয়ে বড় বড় মিডিয়া হাউস যেগুলো ছিল, সেগুলো সব 100তে 100 এরা কিনে বসে আছে। অ্যামাজন যখন বড় হয়েছে, অ্যামাজন কি কিনছে? ওয়াশিংটন পোস্ট। এক্স যখন বড় হয়েছে, ইলন মাস্ক কি করছে? মিডিয়া হাউস কিনছে। সো ইউ সি, অর্থাৎ তারা মিডিয়াকে কেন কিনে? কারণ তারা ন্যারেটিভকে কন্ট্রোল করতে চায়। এখন আনফর্চুনেটলি টুইটার যেভাবে ফাংশন করে, ইউটিউব যেভাবে ফাংশন করে, ফেসবুক যেভাবে ফাংশন করে, তাতে আমাদের মতো যারা মিসকিন দেশের অনেক বেশি সংখ্যক মানুষ, আমরা হচ্ছে মিসকিন দেশের বিশাল সংখ্যক মানুষ, তারা অনেক ক্ষেত্রে অনেক বেশি কথা বলে ন্যারেটিভকে এখন ইনফ্লুয়েন্স করতে পারে। এখন আমাদের একটা পাওয়ার হয়েছে। ওয়াই? বিকজ ফেসবুক, ইউটিউব জানে 200 বিলিয়ন মুসলমানের মধ্যে 50 বিলিয়ন মুসলমান যদি কোনো একটা ন্যারেটিভ পুশ করে, এই ন্যারেটিভকে অপোজ করা তার বিজনেসের জন্য খারাপ। তো সে সরাসরিভাবে ফেসবুক, ইউটিউব কখনোই আমাদের ভয়েসকে ইগনোর করতে পারে না। বাট আপনি চিন্তা করেন, আগে যখন ওই এমটিভির জামানা ছিল, শুধু বিবিসি আর সিএনএন ছিল, আপনি নোম চোমস্কির 2000 সালের বইয়ে ব্যাক করেন, সে দেখাইছে যে মিডিয়া কিভাবে ওয়ার প্রমোট করে এবং আমেরিকানদেরকে কিভাবে বোঝানো হয়েছে ভিয়েতনাম ওয়ার ওয়াজ জাস্টিফাইড, ইরাক ওয়ার ওয়াজ জাস্টিফাইড। ওয়াই? বিকজ তখন মিডিয়া পুরোপুরি কন্ট্রোলে ছিল। এখন ফেসবুক, ইউটিউবের যুগে মিডিয়াকে কন্ট্রোল করা যায় না। সো ইউ ক্যান সি এফআইসি, ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, যেখানে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স এবং টেকনোলজি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সে পুরোপুরি টাকা দিয়ে বসে আছে, তারাও দেখে যে আসলে কিছু কিছু ক্ষেত্রে যুদ্ধের তো দরকার নেই, যুদ্ধ এখন ভালো না, এখানে আমার যুদ্ধ করে লাভ কি, রেদার আমি যুদ্ধ করে আরো বিপদে পড়তেছি। সো তাদের মধ্যেও কিন্তু ইন্টারেস্টের শিফট হয়।
তাদের মধ্যে ইন্টারেস্টের শিফট এই জন্য হয় নাই যে হঠাৎ করে মুসলমানদের প্রতি তাদের ভালোবাসা সৃষ্টি হয়েছে বা হঠাৎ করে নেতানিয়াহুর সাথে ঝগড়া হয়েছে তাদের, না, ব্যাপারটা কাজ করে না। ইটস অ্যাবাউট বিজনেস। কোন ব্যবসায় কোন ইনভেস্টমেন্টে লাভ বেশি, তারা যখন দেখে যেই বিজনেসে এবং যেই ইনভেস্টমেন্টে লাভ বেশি তারা তখন সেটা করে। যখন তার ইসরায়েলের কাছে অস্ত্র বেচে লাভ বেশি, তারা ইসরায়েলের কাছে অস্ত্র বেচে। যখন তাদের ইসরায়েলকে মুছে ফেলে লাভ বেশি, তখন তারা ইসরায়েলকে সাপোর্ট করা বন্ধ করে দেয়। যখন তাদের দরকার তখন তারা ইউক্রেনকে যুদ্ধের মধ্যে নিয়ে ঠেলবে। আমার সাথে অ্যাগ্রি করে কিন্তু ইভেন ভ্লাদিমির পুতিনও, রাশিয়ার প্রেসিডেন্ট, সে 3টা মিটিংয়ে বলছে যে আমি জেলেনস্কির সাথে মিটিং করে কি হবে, ইউক্রেনের ভাগ্য তো জেলেনস্কি নিয়ন্ত্রণ করে না, তার হাতে কোনো ক্ষমতা নাই। অর্থাৎ সে ইন্ডিকেট করতেছে ডিপ স্টেটের কথা, সে ইন্ডিকেট করতেছে ইউএসএ এবং নেটোর কথা এবং তাদেরকে যারা নিয়ন্ত্রণ করে। যখন তাদের দরকার তখন তারা আফগানিস্তানে ছিল, যখন তাদের কাছে মনে হয়েছে আফগানিস্তানে আর খুব বেশি তেমন লাভ করার কিছু নাই এবং আফগানিস্তানে তারা আর বেশি একটা পয়সা বানাতে পারতেছে না, তারা চলে গেছে, ধ্বংস করে মুছে খেয়ে দিয়ে চলে গেছে। আমরা মুসলমানরা খুব ভাবতে পছন্দ করি যে আফগানিস্তানে তালেবানদের বিজয় হয়েছে, বাট আমরা ভুলে যাই যে আসলে আমেরিকাকে নিয়ন্ত্রণ করে না। জিনিসটা হইল আমেরিকা আফগানিস্তানে আসছে, আফগানিস্তান থেকে তার যা কিছু নেওয়ার সম্ভব ছিল তা কিছু সে নিয়ে তার কর্পোরেশনগুলো চলে গেছে, আমেরিকান ট্যাক্স পেয়ারদের মানি আমেরিকান কর্পোরেশন কাছে গেছে। সেম উইথ ইরাকে যুদ্ধের আগে আর যুদ্ধের পরে ইরাকের ইকোনমি কমপ্লিটলি এক্সপ্লয়েট করে খেয়ে দিয়ে নিয়ে গেছে। আবার আপনি যদি আরো আগে যান, যেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, গ্রেট ইন্ডিয়াতে কি ছিল, যত সম্পদ, সহায় সম্পদ যা কিছু নেওয়া সম্ভব ছিল প্রায় 200 বছরে সব কিছু নিয়ে 1947-এ একটা সময় তারা মেনে নিছে যে তারা চলে যাবে। কেন তারা মেনে নিছে? কারণ তারা হঠাৎ করে কি এই মুসলিম আর হিন্দুদেরকে অনেক ভালোবাসছে? না, দ্যাট ওয়াজন্ট দ্য পয়েন্ট। দ্য পয়েন্ট ইজ তাদের যত কিছু নেওয়ার ছিল তারা মেজরিটি নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে একটা সময় তাদের এখানে থাকাটা আর ব্যবসায়িকভাবে খুব বেশি লাভজনক ছিল না, তাই তারা কিছুটা ছিল না থাকার মতো, এবং তারা একটা সময় যখন দেখছে এখানে মানুষজন মারপিট করতেছে, রেজিস্ট্যান্স, দুদু মিয়ার বাসার খেলা, তখন তারা চলে গেছে। এখন আমরা ভাবতে ভালোবাসি যে আমাদের ভিক্টরি হয়েছে, উইচ ইজ এক সেন্সে ট্রু, বাট আরেক সেন্সে ব্যাপারটা এরকম যে তারা তাদের জিনিসপত্র মাল সামানা সব বুঝেই নিয়ে গেছে, কিছু রেখে গেছে, কিছু নিতে পারে নাই, কোনো অপারেশনই পারফেক্ট না। বাট তাদের টার্গেট কখনো এটা ছিল না যে তারা আসলে এই ডিপ স্টেটের টার্গেট কখনো ছিল না যে তারা সারা জীবন এগুলাকে কন্ট্রোল করবে। তাদের টার্গেট ছিল এটাকে সে যতটুকু পারে এক্সপ্লয়েট করবে। সে এক্সপ্লয়েট করছে গ্রেট ইন্ডিয়াকে, সে এক্সপ্লয়েট করছে ইরাককে, সে এক্সপ্লয়েট করছে ভিয়েতনামকে, সে এক্সপ্লয়েট করছে আফগানিস্তানকে, সে এক্সপ্লয়েট করছে লিবিয়াকে, সে যতটুকু পারছে যতদিন পারছে এক্সপ্লয়েট করছে সিরিয়াকে। অ্যান্ড দেন আস্তে আস্তে অন্য পাওয়ারগুলার টেনশন শুরু হয়েছে। এই ডিপ স্টেটের সাথে রাশিয়ার টেনশন আছে, এই ডিপ স্টেটের সাথে চায়নার টেনশন অনেক বেড়ে যাচ্ছে তাইওয়ানকে নিয়ে, এই ডিপ স্টেটের সাথে সৌদি, কাতার, টার্কি, এদের যে জিসিসি এবং ব্রিক্সের যে কম্বিনেশন, তাদের সাথে টেনশন আছে, এবং এই টেনশনে তাদের মধ্যে নেগোসিয়েশন হয়। এবং আমরা যে সিরিয়াতে খুব ইন্টারেস্টিং ওয়েতে দেখছি যে সিরিয়াতে এই নেগোসিয়েশনে ক্লিয়ারলি আমরা দেখতে পাইছি টার্কি, কাতার এবং সৌদি আরবের কম্বিনেশনে, কম্বাইন্ড এফোর্ডে সিরিয়াকে কিন্তু ডিপ স্টেট মুক্ত করা গেছে। ক্লিয়ারলি এই ডিপ স্টেটকে, এই যে আমেরিকা ব্রিটিশদের যে ডিপ স্টেট, এই ডিপ স্টেট সিরিয়াতে রাখতে চাইছিল বাশার আল আসাদকে, সে রাখতে পারে নাই। অবশ্যই সিরিয়া ধ্বংস হয়ে গেছে, অবশ্যই সিরিয়ার ইকোনমি, মিলিটারি বলতে তেমন কিছু নাই, বাট এটাতে আস্তে আস্তে ইনভেস্ট করতেছে কারা? সৌদি আরব, কাতার এবং টার্কি। এবং আমরা আশা করতে পারি 20-30 বছরে সিরিয়া আবার দাঁড়ায় যাবে, কারণ সিরিয়া আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। কোরআনে বারবার সিরিয়ার কথা কোরআন হাদিসে আসছে। অর্থাৎ আমরা যেটা দেখতে পাই সেটা হইল গিয়ে যে এই ডিপ স্টেটটা কিভাবে ফাংশন করে এবং এই ডিপ স্টেটটা কিভাবে পলিসি, মিডিয়া, ন্যারেটিভ, ইকোনমি, মিলিটারি কিভাবে কন্ট্রোল করে। দিনের শেষে যে সত্যিকারের শত্রু, যে সত্যিকারের গ্রিডি, যে টাকার জন্য 10 লক্ষ শিশুর গণহত্যাকে 100-তে 100 কেয়ার করবে না, কোনো কেয়ার করবে না, ওই ক্ষমতার উৎসটাকে যদি আপনি না চিনেন এবং ওইটাকে আমরা কালেকটিভলি নেগোশিয়েট করে চ্যালেঞ্জ করার জায়গায় না আসে, যেটা চায়না হইতে পারছে, যেটা সৌদি আরব, দুবাই, কাতার, টার্কি হওয়ার চেষ্টা পারতেছে বলবো না, ওই জায়গাটা যদি ব্রিক্স চেষ্টা করতেছে, ওই জায়গায় যদি আমরা না যাই দেন আমরা যেতে পারবো না। লাস্ট যেটা গুরুত্বপূর্ণ কথা ডিপ স্টেটের ব্যাপারে, সেটা হচ্ছে গিয়ে ডিপ স্টেট কিন্তু সবসময় প্রো ব্রিটিশ অথবা প্রো আমেরিকান না। খুব ইম্পর্টেন্ট কথা। তারা একটা সময় ইউরোপের এগেইনস্টে দাঁড়াবে, তারা একটা সময় আমেরিকান জনগণের বিরুদ্ধেও দাঁড়াবে। যেই কলোনাইজেশনটা তারা আফ্রিকায় করছে, যেই কলোনাইজেশনটা তারা মিডল ইস্টে করছে, যে কলোনাইজেশন তারা গ্রেট ইন্ডিয়াতে করছে, এটা শুধুমাত্র সময়ের ব্যাপার যখন এই ডিপ স্টেটগুলা ওই একই কলোনাইজেশন ইউরোপে করবে।
যেমন ইউক্রেনে করছে। যে জিনিসটা ইউক্রেনে হয়েছে সেই জিনিসটা সম্ভাবনা খুবই বেশি ফিনল্যান্ডে হবে, ইস্তোনিয়াতে হবে, এবং আস্তে আস্তে ওই দেশগুলোকে আস্তে আস্তে আরো কলোনাইজ করবে। অর্থাৎ ব্যাপারটা এরকম যে সে খাবার খুঁজতেছে। সে একসময় আফ্রিকায় খাইতো, আফ্রিকা এখন চায়নার দখলে চলে গেছে। সে একসময় মিডল ইস্টে খাইতো, মিডল ইস্ট আস্তে আস্তে তার হাতছাড়া হয়ে যাচ্ছে, ব্রিক্সের হাতে চলে যাচ্ছে। সে তখন কি করবে? সে তার নিজের জনগণের বিরুদ্ধে দাঁড়াবে। আমরা যখন লস অ্যাঞ্জেলসে আইসের ভূমিকাটা দেখি, আমরা যখন ক্যালিফোর্নিয়ার স্ট্রাগলটা দেখি, তখন আমাদেরকে বুঝতে হবে আইসের স্ট্রাগলটাকে দেখি, যে তাদের মিলিটারি, তারা একটা অংশ আইস নামে কিভাবে তাদের ইমিগ্রেন্টদের উপরে দাঁড়াইতেছে। ইটস দ্য বিগিনিং অফ ডিপ স্টেট কলোনাইজিং দ্য ব্রিটিশ অ্যান্ড আমেরিকান আমজনতা। ব্রিটিশ এবং আমেরিকান আমজনতার প্রতি এই ডিপ স্টেটের কোনো ভালোবাসা নাই। আমি আবারও বললাম, তাদের ভালোবাসা শুধুই টাকার প্রতি এবং ক্ষমতার প্রতি। তাদের লাগবে আরও প্রফিট, রিমার্কেবল প্রফিট। তাদের ট্রিলিয়নের হওয়া লাগবে। পৃথিবীর ইতিহাসে আমরা $100 বিলিয়ন কোনো মানুষ কল্পনা করতে পারি না, কিন্তু এখন সেটা বাস্তবতা। এবং আমরা আস্তে আস্তে ট্রিলিয়নিয়ারদেরকে আমরা দেখব। ওই ট্রিলিয়নিয়ারদের জন্য লাগবে সারা পৃথিবীর মানুষের ডাটা, যেটা হচ্ছে টিআইসি। তাদের লাগবে সারা পৃথিবীতে অস্ত্র বিক্রি করা, মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স। তাদের লাগবে সারা পৃথিবীর সমস্ত নামি দামি কোম্পানিতে ইনভেস্ট করা এবং পলিসিকে কন্ট্রোল করা, সেটা হচ্ছে গিয়ে আপনার ফিনান্সিয়াল ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স। এবং এইভাবে এরা পৃথিবীর সমস্ত পতাকা, পৃথিবীর সমস্ত বর্ডার, সব কিছুর ঊর্ধ্বে গিয়ে তারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে চায়।